হ্যালো বন্ধুরা, গঙ্গা জল আজকের পর্বে আপনারা দেখতে পারেন গঙ্গা আর অর্জুন মিলে উপালি আর তার বাঁচাতে গিয়েছে। উপালি শৈলে টেররিস্টরা বোম ফিট করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত ঘটনা জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে বিস্তারিত ঘটনা জানতে পারবেন ও বুঝতে পারবেন। টেররিস্টরা প্রথমে গঙ্গার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু অর্জুন কৌশলে গঙ্গাকে বাঁচিয়ে এনে পাশে থাকা উপালিকে তারা টেনে মাথায় বন্দুক তেড়ে নিয়ে যায়। তখন গঙ্গা সামনে গিয়ে দাঁড়ায় যে ওদের নিয়ে যেতে পারবেন না, আমার মাথায় বন্দুক ঠেকেছে, আমাকে নিয়ে যান। তখন গঙ্গাকে সরতে বলে, গঙ্গা না সরার কারণে তারা গঙ্গার মাথার দিকে গুলি ছোড়ে, কিন্তু কোনো উপায় সে বেঁচে যায়। আর এই দিকে উপালি আর মন্ত্রী নাতিকে নিয়ে তারা চলে যায়। অর্জুন তখন তাদের অনেকবার বোঝানোর চেষ্টা করে যে তোমরা এখান থেকে কিছুতে বের হতে পারবে না, তোমরা এখান থেকে বের হয় না। তখন তারা গুলি ছুটতে থাকে। তার জন্য অর্জুন এবং তার সহপাঠীরা সকলে মিলে কল ফেলে দিল যাতে আর কোনো মানুষের প্রাণ না যায়। এর জন্য মন্ত্রীর ফোন আসে, উপালি আর দাব্যকে ছাড়বে, কিন্তু 100 কোটি টাকা লাগবে আর একটা টেররিস্টকে ছাড়তে হবে, যে টেররিস্টকে 2 বছর আগে অর্জুন ও তার গ্যাংরা ধরেছিল। সেই ধরার সময় তাদের একজন কনস্টেবল মারা গিয়েছিল। অর্জুন চায় না সেই টেররিস্টকে ছাড়তে এবং টাকাও দিতে চায় না। ও মন্ত্রীকে বোঝানো হলো যে আপনার নাতিও তো সেখানে আছে, আপনি কি চান না যে আপনার নাতি ফিরে আসুক? আপনি একটু কথা বলে দেখুন যে টাকা ব্যবস্থা করা যায় নাকি। কিন্তু কোনোভাবে টাকা ম্যানেজ হলো না। তখন আবার তাদের সাথে কথা বললো অর্জুন, জানালো যে এত টাকা তারা দিতে পারবে না, যদি এত টাকা নেয় তাহলে তারা ছাড়বে না। তখন বললো অর্জুন যে 20 কোটি টাকা দিতে পারি, এর বেশি পারবো না। তখন টেররিস্টরা বললো যে তোমরা কি আমাদের সাথে দর কষাকষি করছো? আমরা তো তোমাদের সাথে দর কষাকষি করছি না। তখন অর্জুন বললো যেটা পারবো সেটাই তো বলেছি, তার উপরে কি বলতে পারবো নাকি? তখন টেররিস্টরা বলে আমরা মানবো শুধু রিচার্ডকে ছাড়বে, এর জন্য আমরা 20 কোটিতে রাজি হয়ে গেলাম। তোমরা কে টাকা নিয়ে আসবে সেটা আমাদের জানিয়ে দিও, আমরা তোমাদের ঠিক জায়গা মতন পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, লোকেশন দিয়ে দিব, সেই জায়গা মতন তোমরা চলে আসবে। কিছুতে রাজি হচ্ছে না টাকা দেওয়ার জন্য। টাকা না দিলে অর্জুন কিভাবে অ্যাপ্রিসিয়েট করবে সেটা বুঝতে পারছে না। মন্ত্রী শুধু একটাই কথা বলছে, আমার নাতিকে ফিরিয়ে দিতে হবে, যদি ফিরিয়ে দিতে না পারো তাহলে তোমার সম্মান আর চাকরি কিছুই থাকবে না। তোমাকে আমি একদম নিঃস্বকে বোঝানোর চেষ্টা করছে ডিআইজি চঞ্চল আর এসিপি অর্জুন, কিন্তু সে তো কিছুতেই মানতে নারাজ। সে বলছে যে আমি কিছু চাই না, আমার নাতিকে আমাকে এনে দিতে হবে, আমি আর কোনো কিছু বলতে চাই না, আমি টাকা দিতে পারবো না। তোমাদের গাফলতি ছিল সিকিউরিটিতে, তোমরা জানো কি করবে, এটা আমি জানি, কখনোই রাজি হবে না। মিডিয়ার লোকজনরা যখন এই নিউজ বাইরে ছড়াতে লাগলো যে পুলিশ বাইরে থেকে মন্ত্রী নাতি আর এসিপি অর্জুনের বোনকে কিডন্যাপাররা তুলে নিয়ে গেছে, তাদের ডিমান্ড আছে, সেই অনুযায়ী কাজ করতে হবে, এই কথা যেই সংবাদ মাধ্যমে প্রচার হলো, সেই আরো বেশি তুলমুল শুরু হয়ে গেল। দেশের জনগণরা বলতে শুরু করলো, পুলিশরাই যদি নিজেদের পরিবারকে রক্ষা করতে না পারে আমাদের কি করবে, আমরা কাদের কাছে যাব, এইসব কথা উঠলো। আর এই দিকে গঙ্গার মাকে ডেকে সমস্ত ঘটনা খবরে দেখালো গঙ্গার বন্ধু বান্ধবরা। টিভিতে এই বিষয়টি ছড়িয়ে পড়েছে। অর্জুনের আর গঙ্গার কথা চিন্তা করে গঙ্গার মা কান্না করছিল। আর এই দিকে বাড়িতে এই খবর শুনে রূপালীর মা আর উদয় দুজনেই চিন্তা পড়ে যায়, কান্না করছিল রূপালীর মা। আর এইদিকে সিন্ধুজা এসে বারবার এটা সেটা বলতে থাকে, রূপালীর মা তো আরো বেশি কান্না করতে থাকে। তখন উদয় বললো যে কাকি তুমি এসব কি বলছো, এমনিতেই দেখতে পাচ্ছ মা অনেক চিন্তা করছে, কান্না করছে, তারপর তুমি এসব কথা বলছো। তখন সিন্ধুজা থামে না, সে বারবার অর্জুনকে ছোট করার চেষ্টা করছে, ওর সাথে গঙ্গাকেও। সে বলছে অর্জুনের দ্বারা কোনো কিছু হবে না, আমি তো জানতাম এই ছেলে কখনোই কিছু করতে পারবে না, এই ছেলে সবসময় শুধু নিজেরটা চিন্তা করে আর কারোটা চিন্তা করে না। সাথে আবার জুটেছে গঙ্গা, সিকিউরিটির নামে কি তারা ওখানে প্রেম ডিলা করছিল কি কে জানে। এইসব কথা শুনে আরো বেশি কান্না করতে থাকে উদয়ের মা। সে তো রূপালীর চিন্তা করছে, রূপালীকে এখন কি করবে। তখন বললো আমি মেঘনাথের সাথে কথা বলেছি। সিন্ধুজা বলে যে মেঘনাথ বলেছে ওখানে অবস্থা বেশি ভালো না, অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে, কিভাবে কি হবে জানি না, ওদের কি হবে, রূপালী আর ওই বাচ্চাটা কি আদৌ বাড়িতে ফিরে আসতে পারবে নাকি। এইসব কথা শুনে তো রূপালীর মা আরো বেশি কান্না করতে থাকে। তখন উদয়ন বলে কাকি তোমার কাছে মাপ চাইছি, তুমি একটু চুপ করো, কারণ তুমি এত কথা বললো। মা কান্নায় ভেঙে পড়ছে, আমি জানি গঙ্গা আর অর্জুন সেখানে আছে, যে করে হোক রূপালী আর ওই বাচ্চাটাকে তারা ফিরিয়ে আনবে, এটা আমার বিশ্বাস, আমি এটা বিশ্বাস করি যে অর্জুন কখনোই রূপালীর কোনো ক্ষতি হতে দিবে না। তখন সিন্ধুজা বলে তোমরা যে কেন এত মাতামাতি করো অর্জুনকে আর ওই মেয়েটাকে নিয়ে, কিছুই বুঝি না। বস্তির মেয়েটা আর অর্জুন মিলেই তো এত কিছু করলো, তাদেরই তো সিকিউরিটির দায়িত্ব ছিল, তারা তো কিছু করতে পারলো না, ও অযথা আরো ক্ষতি হয়ে গেল, এর মাঝখানে উপালিকে নিয়ে টানাটানি হয়ে গেল, এখন আর কি করা যায় বলো। তখন বললো উদয় বারবার করে বলছে কাকি তুমি এসব কি বলছো, এসব কিন্তু বলো না, মা অনেক কান্না করছে। আর এইদিকে আবারও কল আসে মন্ত্রীমশাইয়ের ফোনে। তখন ফোনটা ধরে অর্জুন এবং বলে যে তোমাদের যে ডিমান্ড আছে সেটা আমরা শুনেছি, আমরা এত টাকা অ্যাপ্রিসিয়েট করতে পারবো না, আমরা তোমাকে 100 কোটি না 20 কোটি টাকা দিতে পারি, এর বেশি পারবো না। চাইরাজার তখন রাগ হয়ে যায় এবং বলে যে তোমরা কি ওদের
ওদের জান ফেরত চাও না, আমরা কি ওদের কোনো ক্ষতি করে দিব? তখন ও গঙ্গা বাহিরে দাঁড়িয়ে সমস্ত ঘটনা শুনছিল, মেঘনা তো আড়াল থেকে শুনছিল। গঙ্গা বলছে, হে ভগবান, কিছু তো একটা করো যেন অর্জুন স্যারের মাথাটা নত না হয়। আর কত নত করবে তার মাথাটা? যেমনি হোক ওনাকে তো এই সমাধান করতেই হবে। তখন মন্ত্রীমশাই আবারও শুরু করলো তার নাতিকে ফেরত আনার জন্য। সে টাইম সময় বেঁধে দিতে থাকে, কিন্তু অর্জুন বলছে বারবার যে আপনি এরকম করেন, আপনার জন্য হয়তো সমস্যায় পড়তে পারি। উবালির মুখ হাত পা বেঁধে রেখেছে আর ওর নাতির হাত পা বেঁধে রেখেছে, মুখ খোলা ছিল। এদিকে মেঘনাথ বলছে, এখন আর কিছু করার নেই রে অর্জুন, তোর তো খারাপ দিন শুরু হয়ে গেল, তোর তো এবার পতন হবে, তোর দুর্নাম শুরু হয়ে গেছে, তুই কি আর ভালো থাকতে পারবি? টেররিস্টরা তখন বারবার বলছে যে কি শুরু করলো তারা, তারা তো আমাদের কোনো কথা মানতে নারাজ। তখন গঙ্গা বাহির থেকে সমস্ত ঘটনা শোনার পর সে বলল, এখন আমি ভিতরে যেতে চাই, ভিতরে গিয়ে সমস্ত ঘটনা জানতে চাই এবং ভালোভাবে বুঝতে চাই, তারপর আমি তাদের একটা প্ল্যান দিব। তখন অর্জুন বারবার বলে যে তোমাদের ডিমান্ড তো আমরা মেনেছি, 20 কোটি টাকা এবং রিচার্ড দুজনকে তোমরা ফেরত পাবে, কিন্তু তোমাদের একটা কথা ইনশিওর করতে হবে, তুমি উপালি এবং ওই ছেলেটার কোনো ক্ষতি করবে না, তাদের তোমরা সেফ ভাবে রাখবে, এটাই চাই। তখন বললো, আচ্ছা ঠিক আছে, ওরা সেফ ভাবে থাকবে, তুমি সমস্ত কিছু ব্যবস্থা করো। তখন ডিআইজি আর চঞ্চল আর ওসিপি অর্জুন মিলে মন্ত্রীকে বোঝানোর চেষ্টা করে যে আপনি একবার উপর মহলে ফোন দিয়ে একটু খবর নেন যেন তারা টাকাটা দেয় সেই জন্য। তখন তিনি ফোন দেয়, কিন্তু অপর মহল থেকে সরাসরি নিষেধ করে দেয়। তখন সে রিকোয়েস্ট করলো যে আমার নাতির জীবন জড়িত আছে, তারপরও কোনো কথা শুনলো না, ফোনটা কেটে দিল। তখন গঙ্গা দুগা করে ভিতরে যাওয়ার চেষ্টা করলো, কারণ হচ্ছে বাবা গঙ্গেশ্বরের দোয়া, তার মাথায় একটা বুদ্ধি এসেছে তার জন্য। তখন সে বলল যে আমি ভিতরে আসতে পারি স্যার। তখন মন্ত্রীমশাই বলল, কে তুমি, তোমার এত সাহস কি করে হলো এখানে আসা? তখন ডিএসপি স্যার বলে, ও হচ্ছে এসিপি অর্জুনের বউ, ওর ওর বুদ্ধিমত্তার কারণে কিছুদিন আগে আমরা অনেক বড় একটা ড্রাগস ডিলারদের ধরতে পেরেছিলাম, ওর জন্য ও এখন কিছু বলতে চায়। আচ্ছা তাহলে আমরা শুনি। তখন সে বললো, আচ্ছা আমি আপনাদের সমস্ত ঘটনা বলবো, তার আগে একটু দরজাটা লাগিয়ে দিই, কারণ বাহির থেকে সমস্ত ঘটনা শোনা যাচ্ছে, তাই তার জন্য কে কোথা থেকে শুনে। তখন ডিজি স্যার জিজ্ঞাসা করলো, বাইরে কি কেউ আছে? বললো, না আমি তো এখনই আসলাম, বাইরে থেকে সমস্ত ঘটনা শোনা যাচ্ছে, কেউ যদি আবার শুনে ফেলে, কারণ এখন তার বলা যাচ্ছে না কি থেকে কি হয়ে যায়। তখন গঙ্গা তাদের সকলকে দরজা চাপিয়ে এসে সমস্ত ঘটনা বুঝাতে থাকে যে কিভাবে কি করবে, কি উপায়ে তারা যাবে। তারা সকলে এটা শুনে রাজি হয়ে গেল এবং খুশি হলো। একটাই লক্ষ্য এখন, তারা টেররিস্টদেরকে যে করে হোক বোকা বানাবে এবং রিচার্ডকে ছাড়বে না, টাকাও দিবে না, এরকম একটা প্ল্যান বললো গঙ্গা। কিন্তু গঙ্গার প্ল্যানে সবাই খুশি। মন্ত্রী বললো, এটা কি কোনো প্ল্যান হলো নাকি? এতে তো অনেক রিস্ক আছে। অর্জুন বললো, এটা কোনোভাবে সম্ভব না, কারণ এটা যদি করতে যায় তখন বড় কোনো সমস্যা হয়েছে। তখন গঙ্গা বললো, স্যার আপনি চিন্তা করবেন, সমস্ত সমস্যা সমাধান করার ব্যবস্থাও করে রেখেছি, মেম্বাররা আছে তারাও থাকবে সেখানে, কিন্তু তারা থাকবে বাহিরের দিকে, আপনার আমি ভিতরে যাব, শুধু আমরা গিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে আসবো, আর কোনো উপায় তো নেই, এই উপায়টাই আমাদের করতে হবে। তখন গঙ্গা কে বললো, আচ্ছা ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলবো। তখন ওদের সাথে অর্জুন কথা বললো, আমরা রাজি আছি টাকা দেওয়ার জন্য, কিন্তু এক হাতে টাকা নিবে, এক হাতে উপালি আর বাচ্চাকে ছেড়ে দিবে। বললো ঠিক আছে। তখন তারা বললো, আচ্ছা তাহলে বের হয়ে যাই আমরা। তখন মেঘনাথ বললো, তোরা এখনই বের হবে, টিম নিয়ে যাবে না? বললো না, আমরা এখনই যাবো। অর্জুন বললো, তুমি থাকো, তুমি এত রিস্কি কাজে যেও না, কারণ তুমি তো কখনো এরকম কোনো অভিজ্ঞতা নেই। তখন বললো, স্যার আপনি এত চিন্তা করবেন না, আমি নেই, আমার প্ল্যান তো আমাকে যেতেই হবে, তাই না? তাহলে আপনি চলুন। তখন তারা গায়ে দিয়ে সেই পুরোনো কেলার দিকে চলে গেল, আর লোকেরা সকলে পিস্তল দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। অর্জুন আর গঙ্গাকে দেখে পিস্তল দিয়ে সে আটকিয়ে দিল। তখন তাদের যে লিডার আছে সে উপর থেকে নিচে নেমে আসলো, এসে দেখে যে অর্জুন আর গঙ্গা এসে, তখন তাদের বললো যে ভিতরে আসছে। তখন তারা ভিতরে আসে, তারা টাকা চাইলে বলে এক হাতে ওদের দেখাবে, আরেক হাতে টাকা দিব, না হলে তো বুঝবে না তোমরা ওদের ক্ষতি করেছো কিনা। তখন বলে, তাদের কোনো ক্ষতি করে নেবো। তাহলে বললো গঙ্গা, তাহলে আমাদেরকে দেখাতে কোনো সমস্যা নেই, আমাদের দেখান, তাহলে আপনাদের টাকা দিব। তখন সেই লিডার বললো যে তাহলে ওদের ভালো করে চেক করো, ওদের সাথে গান আছে কিনা। তখন সেই আরেকজন তাদেরকে চেক করলো, তাদের সাথে কোনো গান নেই। তখন সে আরেকজনের সাথে কথা বলতে পিছনে গেল। তখন গঙ্গা বলছে, বাবা গঙ্গেশ্বর, তুমি রক্ষা করো, কোনো বিপদ যদি হয় তাহলে আমার দিকে তেড়ে আসে যেন, যেন স্যার যেন নিরাপদ থাকে। তখন অর্জুনের চেকিং হলো, গঙ্গারও চেকিং হলো। তখন তারা ভিতরে ঢুকে গেল এবং তাদেরকে দেখতে পেল, দেখে তারা খুশি হয়ে গেল। রূপালী আর মন্ত্রীর নাতি সম্পূর্ণভাবে সুস্থ আছে, তাদের ঠিক মতন আছে, কোনো ক্ষতি করেনি তারা। তখন গঙ্গা বলল, স্যার ওরা তো ঠিক আছে। তখন আমরা ওদের টাকার ব্যাগটা দিয়ে দিব, তারা টাকার ব্যাগ নিয়ে এখান থেকে চলে